হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা 19 এপ্রিল 2024-এর সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাস করব। তো এখানে খুব সুন্দর নিউজ রয়েছে। দুবাইয়ে এবার সবুজ আকাশ। তো সবুজ আকাশ কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, এটা নিয়ে ডিটেল বিশ্লেষণ রয়েছে, সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। এয়ারপোর্টের শ্রেষ্ঠত্বের শিরোপাকার, এয়ারপোর্টের ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্টের তালিকা এসেছে, সেখানে কে প্রথম দ্বিতীয় স্থানে রয়েছে এটা থেকে প্রশ্ন হতে পারে। ইন্দোনেশিয়াতে সম্প্রতি মাউন্ট রুয়াঙ্গুতে অগ্নুৎপাত হচ্ছে, এখানে আমরা খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। এটা নিয়ে আলোচনা করব, কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। উধাও 9.30 লক্ষ কোটি। তো এখানে চড়াই উতরাই রয়েছে, শেয়ার মার্কেটের বিষয়ে আলোচনা করেছে, কেন এটা হলো, অর্থনীতির বিষয়ে কি প্রভাব পড়তে পারে সেটা আমরা আলোচনা করব। বিশ্ব উষ্ণায়নের প্রভাব পশ্চিমবঙ্গের জলবায়ুতে কী কী পড়ছে, পশ্চিমবঙ্গের জলবায়ু কতটা পরিবর্তিত হচ্ছে সারা বিশ্বের সাথে সাথে, সেটা নিয়ে আলোচনা রয়েছে কিছু। এখানে আমরা অনেক তথ্য জানতে পারবো। ঈশ্বরকণার জনক হওয়া সত্ত্বেও প্রচার থেকে অনেক দূরে। তো ঈশ্বরকণা নিয়ে কিছু বলার রয়েছে এবং আরও অনেক কিছু আমরা এখানে জানতে পারবো পিটার হিগস সম্পর্কে। নেসলের বিরুদ্ধে তদন্ত শুরু খাদ্য নিয়ন্ত্রকের, কেন এটা করা হচ্ছে, বা এর আগে আমরা দেখেছি বর্নভিটা সেটাকে হেলথ ড্রিঙ্ক তকমাটা কেড়ে নেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসটা কেন হচ্ছে বা এর কী প্রভাব রয়েছে, সমস্ত কিছু আমরা ডিটেলসে আলোচনা করব। তো বৃষ্টিবিধ্বস্ত দুবাই এবার সবুজ আকাশ। প্রবল বৃষ্টি ঝড়ে বিধ্বস্ত দুবাই ও সংলগ্ন এলাকা। তো আমরা এর আগে দেখেছি, ছবিতেও দেখেছি যে দুবাইতে কিন্তু বন্যা হয়ে গেছে এবং কৃত্রিমভাবে বৃষ্টি নামাতে গিয়ে দুবাই প্রশাসনিক বিপর্যয় ডেকেছে কিনা তা নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে। তো কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর চেষ্টা কিন্তু দুবাইতে করা হয়েছিল এর আগে, সেটা আমরা জানি। কৃত্রিমভাবে বৃষ্টিপাত কীভাবে করানো হয়, মেঘের উপরে সিলভার আয়োডাইড স্প্রে করা হয়, সিলভার আয়োডাইড স্প্রে করা হয় এবং সেটা ভারী হয়ে গিয়ে বৃষ্টি হিসেবে মেঘ থেকে নেমে আসে। তো সেই প্রসেস কিন্তু কাজে, যদিও সেটা খুবই খরচ সাপেক্ষ একটা বিষয়, যদিও দুবাইয়ের মতো দেশে পক্ষে সেটা করাটা খুব ভালোভাবেই সম্ভব। তো তার মধ্যে একটা ভিডিওতে দেখা যাচ্ছে কি, যে এখানে বৃষ্টির পরে আকাশ কিন্তু সবুজ হতে শুরু করেছে, সবুজ রঙ আকাশে। কেন এটা হচ্ছে? অনেকে বলছেন যে আকাশ সবুজ হয়ে যাওয়াটা টর্নেডো বা শিলাবৃষ্টির একটা পূর্বাভাস। বিশেষজ্ঞরা বলছেন একে বলা হয় ভাইরেসিন। ভাইরেসিন, তো এখানে আমরা একটা টার্ম দেখতে পাচ্ছি, ভাইরেসিন। ভাইরেসিন, যেখানে মেঘের জলকণায় নীল আলোর প্রতিফলন গধূলির লাল আলোর সাথে মিশে সবুজ রং সৃষ্টি করে। তো এইখানে একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দেওয়া হয়েছে কেন সবুজ আকাশ হয়েছে। তো ভাইরেসিন, এইটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ একটা টার্ম। এবং মেঘের মধ্যে বরফকণা বেশি থাকলে আরও বেশি বিচ্ছুরিত হয়, ফলে আকাশ বেশি সবুজ দেখা যায়। তাহলে বরফকণা রয়েছে মেঘের মধ্যে, সে কারণে এটা হচ্ছে। তো অনেকে এটা শিলাবৃষ্টির পূর্বাভাস বলে মনে করেন। অস্ট্রেলিয়াতে প্রায়শই এরকম দেখতে পাওয়া যায়। তো সবুজ আকাশ কখন হয়, কেন হয় এবং তার ফলাফল কী হয়, সেটা নিয়ে এখানে আমরা অনেক কিছু জানতে পারলাম। এরপর আমরা দেখে নেব বিশ্বের শ্রেষ্ঠ বিমানবন্দরের তালিকায় 12 বারের উইনার সিঙ্গাপুরের চাঙ্গিকে হারিয়ে সেরার শিরোপা জিতে নিল দোহার হামাদ এয়ারপোর্ট। তাহলে 1 নম্বরে রয়েছে দোহার হামাদ এয়ারপোর্ট, 2 নম্বরে কিন্তু সিঙ্গাপুরের চাঙ্গি রয়েছে। কাইট্রাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড, কাইট্রাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড 2024, সেখানে এই তাদের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে এরা এটা প্রথম দ্বিতীয় স্থানে রয়েছে। তো এখান থেকে এমসিকিউ তৈরি হবে, কারেন্ট অ্যাফেয়ার্সে এটা গুরুত্বপূর্ণ। দোহার হামাদ, সিঙ্গাপুরের চাঙ্গি। এরপরে প্রয়োজন নেই মনে রাখার, এখানে বিশ্বের ব্যস্ততম 10টি বিমানবন্দরের মধ্যে স্থান পেয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাহলে এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের মধ্যে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 10 নম্বরে রয়েছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি এখানে, খুব বেশি এখানে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, একেবারেই ফ্যাকচুয়াল ইনফরমেশান। আচ্ছা, অগ্নিদেবের শয্যা নামে এই শিরোনামে প্রকাশিত হয়েছে খবরটা। ইন্দোনেশিয়ার মাউন্ট রুয়াঙ্গু, তো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ইন্দোনেশিয়াতে কোন আগ্নেয়গিরিতে সম্প্রতি অগ্নুৎপাত দেখা যায়? তো মাউন্ট রুয়াঙ্গুতে অগ্নুৎপাত দেখা যাচ্ছে। মঙ্গলবার রাতের পর থেকে একাধিকবার অগ্নুৎপাত হয়েছে, জারি হয়েছে সুনামি সতর্কতা। আপাতত 11,000 মানুষকে সরিয়েছে প্রশাসন। তাহলে এটা কিন্তু ভয়ঙ্কর সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। অগ্নুৎপাত হওয়া, এটার কারণে ইন্দোনেশিয়াতে প্রচুর অগ্নুৎপাত হয়। কেন হয়? কারণ এটা কিন্তু প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলাতে অবস্থিত। প্রশান্ত মহাসাগরকে ঘিরে
যে আমাদের এইখানে এশিয়ার যে অংশটা রয়েছে এবং এইদিকে উত্তর আমেরিকার যে অংশটা রয়েছে, দক্ষিণ আমেরিকা রয়েছে, এর মাঝে প্রশান্ত মহাসাগর পড়ছে এবং ইন্দোনেশিয়া রয়েছে এরকম জায়গাতে। তো এইখানে প্রশান্ত মহাসাগরীয় পাত কিন্তু এইভাবে রয়েছে প্রশান্ত মহাসাগরের নিচে, এবং সেটা প্রশান্ত মহাসাগরীয় পাত কিন্তু নিমজ্জমান একটা পাত। এর যে পাতের প্রান্তভাগ সেটা কিন্তু নিমজ্জিত হয়ে যাচ্ছে ইন্দো অস্ট্রেলীয় পাতের নিচে চলে যাচ্ছে এটা, এবং এইখানে গলিত হয়ে যাচ্ছে। এই যে পাতটা যখন নিচে চলে যাচ্ছে ম্যাগমার মধ্যে, তখন এটা কিন্তু গলে যাচ্ছে, আস্তনোস্ফিয়ারের মধ্যে গলে যাচ্ছে, এবং এইখান থেকে অগ্নুৎপাতটা কিন্তু তৈরি হচ্ছে। এখান থেকে কিন্তু অগ্নুৎপাতটা তৈরি হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা, এবং প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলাতে কিন্তু প্রায়শই এরকম অগ্নুৎপাত হতে দেখা যায়, এবং ইন্দোনেশিয়াতে আমরা প্রায়শই দেখব এই ঘটনা ঘটছে। এবং অগ্নুৎপাত হওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, এখানে আমরা দেখতে পাচ্ছি মেঘ একটা তৈরি হয়েছে, একদম ভয়ানক একটা ম্যাগমার সাথে সাথে মেঘ, জলীয় বাষ্প প্রচুর তৈরি হয়। জলীয় বাষ্পটা ওপরে উঠে মেঘে পরিণত এবং প্রচুর বৃষ্টি হয় অগ্নুৎপাতের সাথে সাথে, কিন্তু এটা একটা সাধারণ ঘটনা। তো যাই হোক, এখানে কোথায় হয়েছে এবং কোন আগ্নেয়গিরিতে হয়েছে, মাউন্ট রোয়াঙ্গুতে হয়েছে, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, উদাও 9.30 লক্ষ কোটি, টানা 4টি লেনদেনে লাগাতার পতনের ফলে বৃহস্পতিবার 72,488.99 অঙ্কে নেমে এলো সেন্সেক্স। হারালো এত, লগ্নিকারীরা খোয়ালেন 9.30 লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ। বিশেষজ্ঞদের দাবি, মূল্যবৃদ্ধি ফের মাথা তোলায় আমেরিকার সুদ কমার সম্ভাবনা ফিকে হওয়া বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির শেয়ার বিক্রি, এবং ইসরায়েলে ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার পরেই পশ্চিম এশিয়ায় অশান্তি বেড়ে যাওয়াতে এই কারণে এখানে কিন্তু বিদেশি লগ্নিকারী সংস্থারা শেয়ার বিক্রি করে দিচ্ছে। এর একটা বিষয়, কারণ তারা কোথাও একটা কনফিডেন্সের অভাব দেখছে, বাজার পড়ে যাওয়ার আশঙ্কা তারা দেখছে ভবিষ্যতে আরও, তো সেই কারণে তারা কিন্তু শেয়ারটা ছেড়ে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে, এই কারণে এটা হয়েছে। তবে বিনয় আগরওয়াল উনি বলছেন, ভারতীয় অর্থনীতি সুরক্ষিত, নাছোড়বান্দার মূল্যবৃদ্ধি, ভূ রাজনৈতিক উত্তেজনা, সুদ কমানোর বিলম্বের আশঙ্কা লগ্নিকারীদের শেয়ার বেচে লাভ তুলে ইন্ধন যোগাচ্ছে। বাজার অস্থির, লগ্নিকারীরা সতর্ক থাকুন। তো এখানে এ বিষয়ে আলোচনাটা করা রয়েছে, এবং এটা আমরা দেখেছি, এর আগেও আলোচনা করেছি। ইরানের এই যে হামলা এবং তেলের দাম বৃদ্ধি হতে পারে, সেই কারণে একটা আশঙ্কা দেখা যাচ্ছে, সেখান থেকেই কিন্তু অনেক কিছু পরিবর্তন, ভূরাজনৈতিক পরিবর্তন এখানে ঘটছে। বিশ্ব উষ্ণায়নের প্রভাব পশ্চিমবঙ্গের জলবায়ুতে কী পড়ছে সেটা আমরা দেখে নেব। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল আইপিসিসি, ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, আইপিসিসির যে 2023 সালের রিপোর্ট, সেখানে বলা হচ্ছে 1850 থেকে 1900 সালে পৃথিবীর স্থলভাগের গড় উত্তাপের তুলনায় 2011 থেকে 2020 সালে পৃথিবীর গড় উত্তাপ 1.1 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তো এটা একটা হিউজ, মানে মাত্র এই 10 বছরের মধ্যে, 9-10 বছরের মধ্যে একটা হিউজ টেম্পারেচার চেঞ্জ হয়েছে। 2006 থেকে 2018 সালের মধ্যে পৃথিবীর সাগর মহাসাগরের জলস্তর প্রতি বছর 3.7 মিলিমিটার হারে ফুলে উঠেছে। তো মানে এটা ভাবা যায় না, প্রতি বছর 3.7 মিলিমিটার হারে যদি বাড়তে থাকে জলস্তর, সেটা কিন্তু বিশ্ব আবহাওয়ার পক্ষে ভয়ানক একটা পরিস্থিতি। এবং 2024 সালে বিশ্ব আবহাওয়া সংস্থা প্রকাশিত রিপোর্টে বলা হচ্ছে 2023 সাল ছিল গত 174 বছর ইতিহাসে পৃথিবীর উষ্ণতম বছর। 2015 সালে প্যারিসে জলবায়ু সম্মেলনে বিশেষজ্ঞরা একমত হয়েছিলেন 1850 থেকে 1900 সালে গড় তুলনায় পৃথিবীর উষ্ণতা যদি 1.5 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়ে, তাহলে বাস্তুতন্ত্রে বড় ধরনের আঘাত লাগবে। সুতরাং আমাদের লক্ষ্য হওয়া উচিত এই শতাব্দীর গড় তাপমাত্রা বৃদ্ধিকে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখা। বহু আলোচনা পরেও পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির হার অপ্রতিরোধ্য। সাগর মহাসাগরের জলস্তর 1993 থেকে 2000 সালের মধ্যে ফুলে উঠছিল বছরে 2.13 মিলিমিটার হারে, কিন্তু শেষ 10 বছরে তা বেড়েছে বার্ষিক 4.77 মিলিমিটার হারে। তো এখানে আরও ভয়ানক একটা তথ্য উঠে আসছে। বিশ্ব আবহাওয়া সংস্থা বলেছে এসবের মূল কারণ নানান উৎস থেকে বাতাসে মিশে যাওয়া কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি। 1750 সাল থেকে 2023-এর মধ্যে বাতাসে এই 3 ধরনের গ্যাসের পরিমাণ 150, 264, 124%, হিউজ পরিমাণ বেড়েছে। এবং মিথেনের যেটা বৃদ্ধি 264%, এটা কিন্তু একটা হিউজ পরিবর্তন। আমরা জানি মিথেন কিন্তু কার্বন ডাইঅক্সাইডের থেকে বেশি বিশ্ব উষ্ণায়নের জন্য ক্ষতিকর, কারণ যার পরিমাণটা কম বলে সেই অর্থে কার্বন ডাইঅক্সাইডে পার্সেন্টেজটা অনেক বেশি কাজ করে এই বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে। কিন্তু মিথেন
যদি বেড়ে যায় সেটা কিন্তু আরও বেশি পরিমাণে উষ্ণায়ন ছড়াতে সক্ষম। তো বাংলার উপকূলের পরিস্থিতি আরও, এখানে আমরা অনেক তথ্য পেলাম যেগুলো আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন লেখার মধ্যে, ক্লাইমেট সম্পর্কে বিভিন্ন লেখা যখনই দেবে ব্যবহার করতে পারি। তো এখানে কি বলা হচ্ছে, বঙ্গোপসাগরের জল প্রতি বছর 3 থেকে 5 মিলিমিটার হারে ফুলে উঠছে, কনসার্নিং বিষয়। সুন্দরবনের নবসঞ্চিত পলিস্তর জমাট বেঁধে বসে যাচ্ছে বছরের 3 মিলিমিটার হারে। দুইয়ে মিলে বঙ্গোপসাগরের জলস্তর প্রতি বছর কার্যত 7 মিলিমিটারের বেশি হারে ফুলে উঠছে। জলস্তর ক্রমশ উষ্ণ হয়ে ওঠার ফলে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়। এটা আমরা দেখেছি, ঘূর্ণিঝড়ের পরিমাণ অনেক বেশি বেড়েছে। অষ্টাদশ শতকে অবিভক্ত বাংলার উপকূলে 20,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল বাদাবন, অর্থাৎ সুন্দরবনের যে সমস্ত গাছপালাগুলো দেখতে পাওয়া যায় সেইটা। ম্যানগ্রোভ ফরেস্টের কথা বলা হচ্ছে। দুই বাংলা মিলিয়ে সুন্দরবনে বর্তমান বিস্তৃতি মাত্র 10,435 কিলোমিটার, অর্ধেকটাই কমে গিয়েছে। ঔপনিবেশিক শাসকরা 54টি দ্বীপের সব গাছ কেটে ফেলার পর পরিস্থিতি বদলে যায়। আগে বাদাবনের প্রাচীর ঝড় সাগরের ঢেউয়ের আঘাত থেকে উপকূলের ভূমিকে রক্ষা করত। এখন আগ্রাসী সাগর গিলে খাচ্ছে ভূমি, দ্বীপগুলো ক্রমশ ক্ষয় হচ্ছে। গত 5 দশকে 10টি দ্বীপের 124 বর্গ কিলোমিটার ক্ষয়ে যাওয়ার ফলে বাস্তুচ্যুত হয়েছেন অনেক মানুষ। তো এইসব ভয়ানক তথ্য আমরা দেখতে পাচ্ছি। উপকূলে বাদ দিয়ে আগুয়ান সাগরকে ঠেকিয়ে রাখার চেষ্টা বারে বারে ব্যর্থ হওয়ার পর এখন উপকূল আবার ম্যানগ্রোভের প্রাচীর ফিরিয়ে আনার চেষ্টা করছে। ক্ষয়িষ্ণু সাগর দ্বীপে অগভীর জলের মধ্যে টেট্রাপড ফেলে পলি সঞ্চয় প্রক্রিয়াকে ত্বরান্বিত করার প্রকল্প কিছুটা সফল হয়েছে। ভারতের সব রাজ্যেই ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান তৈরি করছে। মূল লক্ষ্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ করে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণ করা। পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ বিভাগের রাজ্য জন্য অ্যাকশন প্ল্যান তৈরি করেছে। 1901 থেকে 2020 সাল পর্যন্ত রাজ্যের 339টি স্থানে প্রাত্যহিক বৃষ্টিপাত, 1969 সাল থেকে 2020 পর্যন্ত 32 স্থানে মাপা প্রতিদিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা নিয়ে গড়া ভারতীয় আবহাওয়া দপ্তরের বিপুল তথ্যভাণ্ডার বিশ্লেষণ করছে কলকাতা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অধ্যাপক গবেষণা একটি দল। সারা পৃথিবীর সাথে সাথে এই রাজ্যের শীত গ্রীষ্মের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে কিনা এবং বৃষ্টিপাতের ধরন বদলেছে কিনা এইসব প্রশ্নের উত্তর খুঁজেছেন গবেষকরা। আলোচনা গবেষণার সুবিধার জন্য 120 বছরের তথ্যভাণ্ডারকে 30 বছর ধরে 4 ভাগে ভাগ করেছে। গত 3 দশকে জলবায়ু পরিবর্তন বিষয়ে বোঝার চেষ্টা করা হয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়। 2023 সালে পশ্চিমবঙ্গের বার্ষিক গড় উষ্ণতা 1981-2010 সালের তুলনায় 0.83 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ওই বছরটি ছিল গত 123 বছরের ইতিহাসে উষ্ণতম। গত এক শতাব্দী রাজ্যের বার্ষিক গড় সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতা যথাক্রমে 0.64, 0.71, 0.57 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। বঙ্গোপসাগরের জলের উষ্ণতাও কিন্তু ক্রমশ বেড়েছে। তো এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। মৌসুমী বর্ষা বৃষ্টিপাত আমাদের খাদ্য সুরক্ষার ভিত্তি, কিন্তু ওই বৃষ্টিপাতের ছন্দে যে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে, দিনাজপুর, মালদহ সহ দক্ষিণবঙ্গে জুনের প্রথমার্ধ, অগস্টের দ্বিতীয়ার্ধ থেকে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধ পর্যন্ত বৃষ্টি কমেছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুসারে বর্ষাকাল জুন মাসে শুরু হয়ে সেপ্টেম্বরে শেষ হয়, কিন্তু গত 3 দশকের তথ্য আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা মিলিয়ে দেখা যাচ্ছে মৌসুমী বায়ু জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলায় প্রবেশ করার কথা, তা কোনো বছর দেরিতে আসছে। বৃষ্টিপাত অক্টোবর মাস পর্যন্ত দীর্ঘায়িত হচ্ছে। আলোচ্য সময় গোটা দক্ষিণবঙ্গে অক্টোবর মাসে বৃষ্টি 4 থেকে 42% বেড়েছে। হিমালয় দক্ষিণ ঢালে বরন্দভূমিতে 9 থেকে 10% কমেছে। তরাই ডুয়ার্সে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেনি। তাহলে আমরা কি দেখছি, অক্টোবর মাসে বৃষ্টির পরিমাণটা কিন্তু বেড়ে গিয়েছে। তো এই যে পরিবর্তন, এই যে জলবায়ুর ব্যাপক পরিবর্তন, সেটা কিন্তু ভাবার বিষয়। বৃষ্টিপাতের ছন্দে পরিবর্তন আমাদের কৃষি ব্যবস্থাকে প্রভাবিত করেছে, স্বাভাবিক। 2022 সালে ভারত সরকার ঘোষণা করেছে 2070 সালের মধ্যে এসে নেট কার্বন নিঃসরণ সম্পূর্ণ নিয়ন্ত্রিত হবে। পরিবেশের স্বার্থে মানুষের জীবনশৈলীতে পরিবর্তনের ডাক দেওয়া হয়েছে। মিশন লাইফ প্রকল্পের রূপায়ণ সহজ নয়। শিল্প, পরিবহন, গৃহস্থালিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এক কঠিন চ্যালেঞ্জ, কিন্তু অসম্ভব নয়। কিছু কিছু পদক্ষেপ করা হলেও এখন অনেক পথ চলা বাকি। 2024-এ ভারত কোথায় পৌঁছবে সেটা উদ্বেগের বিষয়। নেক্সট, পিটার হিগস এখনও পর্যন্ত একমাত্র বিজ্ঞানী যার নামাঙ্কিত কোনো মৌলিক কণার বাস্তব অস্তিত্ব আছে। ঈশ্বর কণা জনক হওয়া সত্ত্বেও প্রচার থেকে অনেক দূরে। এখানে অনেক পার্টিকেল নিয়ে, কণা নিয়ে আলোচনা রয়েছে, আমরা পরপর দেখে নেব, খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন মৌলিক কণা, তাদের স্বভাব চরিত্র বোঝার, তাদেরকে একসূত্রে গাঁথার প্রচেষ্টা 1960-এর দশকে তাত্ত্বিক কাঠামো তৈরি করলেন বিজ্ঞানীরা। সেই তত্ত্বে মৌলিক কণাদের ভর ব্যাখ্যা করা যাচ্ছিল না। কয়েকজন বিজ্ঞানীর গবেষণার দৌলতে তত্ত্বের সেই খামতি দূর করা সম্ভব হয়েছিল। পিটার হিগস তাদের মধ্যে অন্যতম। তার গবেষণার ফলে একটি নতুন কণা ঠাঁই করে নেয় মৌলিক কণাদের তালিকায়, পরিচিত হয় হিগস বোসন নামে। উল্লেখ্য, কিছু কণা বোসন নামে পরিচিত।
দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। বোসন কণা, আলোর কণা ফোটন এই দলে পড়ে। আর ফোটনের ব্যবহার ব্যাখ্যা করার ব্যাপারে অন্যতম পথিকৃৎ ভারতীয় বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, এবং তার এই গবেষণাকে স্বীকৃতি দেন, সমৃদ্ধ করেন স্বয়ং আইনস্টাইন। সত্যেন্দ্রনাথের নামেই কণাদের বোসন কণা বলা হয়। হিগস কণাটিও বোসন কণার মধ্যেই পড়ে। তাহলে সেজন্য আমরা হিগস বোসন কণা অনেক সময় বলে থাকি। আসলে হিগস কণা হচ্ছে বোসন কণারই একটা অংশ। তাহলে এই যে ভর, মৌলিক কণাদের যে ভর, সেইটা কিন্তু এই হিগস কণা মধ্য দিয়ে ব্যাখ্যা করা যায়। তো তাত্ত্বিক প্রস্তাবনার পর প্রায় 6 দশক হিগস কণাটির দর্শন পাওয়া যায়নি। এর অস্তিত্ব যাচাই করার জন্য সারা বিশ্বের কণা পদার্থবিদরা নিরলস পরিশ্রম করেছেন। অন্তত 6টি এক্সপেরিমেন্টের সাথে যুক্ত বিজ্ঞানীদের হতাশ করেছে। অবশেষে কণা পদার্থবিদ্যার সব থেকে বড় গবেষণাগার সার্ন এর লার্জ হার্ডন কোলাইডারে সাথে যুক্ত 2টি এক্সপেরিমেন্টে বিজ্ঞানীরা তাদের সংগৃহীত তথ্যে হিগস কণার অস্তিত্বে অকাট্য প্রমাণ পেয়েছেন। সেই প্রমাণ তারা 2012 সালে 4 জুলাই একটা সেমিনারে পেশ করেন। তারা সারা বিশ্বের বিজ্ঞানী, গবেষক, বিজ্ঞানের ছাত্ররা তো বটেই, বিজ্ঞানী আগ্রহী বহু মানুষ টেলিভিশন, ইন্টারনেটের মাধ্যমে সেই সেমিনারে সরাসরি সম্প্রচার দেখেছেন। জেনিভায় সার্নের সদর দপ্তরে অনুষ্ঠিত এই সেমিনারে দর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন পিটার হিগস নিজেই, স্বয়ং তিনি উপস্থিত ছিলেন। যাই হোক, তিনি কিন্তু সবসময়তেই প্রচারের আলো বিমুখ ছিলেন, এটা এখানে বলতে চাওয়া হয়েছে। এবার এইটাই বিখ্যাত বিজ্ঞানী এবং নোবেলজয়ী লিয়ান লেডারম্যান হিগস কণা নিয়ে সাধারণ পাঠকদের জন্য ডিক টেরেসির সঙ্গে দ্য গড পার্টিকেল শিরোনামে একটা বই লিখেছিলেন। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং বহুল বিখ্যাত চর্চিত একটা বই। প্রচার মাধ্যমে দৌলতে নামটি ব্যাপক পরিচিতি পায়। বাংলাতেও এটাকে ঈশ্বর কণা নামে বহুল প্রচলিত। সব মিলিয়ে হিগস কণা, পিটার হিগস বিজ্ঞানীদের জগতের বাইরে পরিচিতি লাভ করেন। এরপরে আরও অনেক কণা আবিষ্কৃত হয়। তেজস্ক্রিয়তা উদ্ভূত ইলেকট্রনের শক্তির হিসাব মেলানোর জন্য উলফগ্যাং পাউলি 1930 সালে প্রস্তাব করেন নিউট্রিনো নামে এক ধরনের কণা। 1970 সালে চার্ম নামে একটি মৌলিক কণার অস্তিত্ব প্রস্তাব করেন 3 বিজ্ঞানী। দুটিরই অস্তিত্ব প্রমাণিত হয়েছে, কিন্তু তাদের নামের সঙ্গে বিজ্ঞানীদের নামের কোনো সম্পর্ক নেই। তো প্রচার বিমুখতা এটা পিটার হিগসের অন্যতম বৈশিষ্ট্য, এবং তিনি বারবারই বিভিন্ন পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। নাইটহুড তিনি প্রত্যাখ্যান করেছিলেন। ইসরায়েলের প্যালেস্তাইনিদের প্রতি ইসরায়েলের যে আচরণ, তার প্রতিবাদে ইসরায়েলের দেয়া উলফ পুরস্কার প্রত্যাখ্যান করেন, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এখানে তুলে ধরা হয়েছে। তিনি সবসময়তেই প্রচারের থেকে অনেক বাইরে থাকতেন। তো যাই হোক, খুব গুরুত্বপূর্ণ এখানে আলোচনাটা করা রয়েছে, অনেক কিছু এখানে জানার রয়েছে। নেক্সট, ভারতের নেসলের বিরুদ্ধে তদন্ত শুরু খাদ্য নিয়ন্ত্রকের। কিছু উন্নয়নশীল দেশের বাজারে শিশু খাদ্যে আলাদা করে চিনি মেশানোর অভিযোগ উঠেছে সুইটস বহুজাতিক নেসলের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আনা সুইটস স্বেচ্ছাসেবী সংস্থা পাবলিক আই এবং শিশু খাদ্যে নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল বেবি ফুড অ্যাকশন নেটওয়ার্কের রিপোর্টে এটাও দাবি। শরীরের পক্ষে ক্ষতিকর চিনি মেশানো পণ্যগুলো সংস্থা শুধু দক্ষিণ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার কম উন্নত দেশে বিক্রি করে। তারা ইউরোপ বা ব্রিটেনের বাজারে নয়। ভারতে বহুল বিক্রিত সেরেলাক ব্র্যান্ডের 15টি পণ্যের প্রতি খাবারে 2.7 গ্রাম চিনি মিলেছে, কিন্তু তা দেশে প্রায় 6.7 গ্রাম কিছু দেশে। সংবাদ মাধ্যমের খবর, অভিযোগ সামনে আসার পরেই বিষয়টি তদন্ত শুরুর বার্তা দিয়েছে ভারতের খাদ্য সুরক্ষা ইত্যাদি ইত্যাদি বিষয়। তো এখানে আমরা তথ্যটা দেখতে পাচ্ছি, এবং এটা নিয়ে এদেশের সমস্ত খাদ্যপণ্য নিয়ম মেনে তৈরি করা এবং পুষ্টি সুরক্ষার সঙ্গে আপোষ করা হয় না। ছোটো থেকে খাবারের চাহিদা মতো ভিটামিন, প্রোটিন, খনিজ ইত্যাদি যাতে পায় তাও নিশ্চিত করা হয় শিশু খাদ্যে, এরকম এই সংস্থার মুখপাত্রের দ্বারা জানানো হয়েছে। কিন্তু বেসিক্যালি শেয়ার বাজারে ঋণ ধাক্কা খেয়েছে নেসলে। ভারতে প্রায় 3.3% পড়েছে সংস্থার শেয়ার দর। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো আমরা অলরেডি দেখেছি। এটা নিয়ে বিভিন্ন জায়গাতে তদন্ত চলছে। বিভিন্ন খাদ্য সুরক্ষাটা সত্যি খুব একটা ভাবনা চিন্তার বিষয়। ভারতের মতো দেশে এখানে কিন্তু যথেষ্টভাবে স্বাস্থ্যকর যে সমস্ত খাদ্য সেগুলো কিন্তু বিক্রি হয় না। সাধারণ মানুষের সচেতনতার অভাবে সুযোগ নিয়ে বিভিন্ন সংস্থা তারা কিন্তু বিভিন্ন পণ্য
বাজারে নিয়ে আসে এবং সেটা রমরমিয়ে চলে। যাই হোক, তো এই সমস্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচ্য বিষয় ছিল। এই ভিডিওটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।